আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ। আমি সুমাইয়া জান্নাত আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন। আই হোপ আপনাদের কাছে ভালোই লাগবে। তো যাই হোক, সকাল থেকেই কিন্তু ক্যামেরাটা অন করেছি, আর ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে নাস্তার প্লেটারটা সাজিয়ে নিচ্ছি। খুব বেশি কিছু না, জাস্ট কয়েক পিস ব্রেড নিয়েছি আর সাথে স্পঞ্জি কিছু মিষ্টি। আর মিষ্টিগুলা কিন্তু যেন তেন কোনো মিষ্টি না, আমার নিজে হাতে তৈরি মিষ্টি। তো শুরুতেই হচ্ছে সোহার বাবাকে দিয়ে দিলাম, সে খেয়ে দেখুক কেমন হয়েছে। আসলে আমি কিন্তু এই মিষ্টিটা প্রথমবারের মতো ট্রাই করেছি, আর মাশাল্লাহ আমি নিজেই বলছি মিষ্টিগুলো একদমই পারফেক্ট হয়েছিল। শুধু সোহার বাবার কাছে মনে হয়েছে আর একটু বেশি মিষ্টি হলে ভালো হতো। সে যেহেতু মিষ্টিটা একটু বেশি পছন্দ করে, তো তার জন্য কম হয়েছে। বাট আমি যেহেতু মিষ্টি একটু কম খাই, তো আমার টেস্ট বার অনুযায়ী কিন্তু চিনিটা আমি অ্যাড করেছি। আমার কাছে কিন্তু খুবই মজার হয়েছিল, যেহেতু দোকানের মিষ্টিগুলো অনেক বেশি মিষ্টি লাগে, সেজন্য ওরকমভাবে খেতে পারি না। আর স্পঞ্জি মিষ্টির ক্ষেত্রে কিন্তু দেখা যায় মিষ্টির পরিমাণটা একটু কমই থাকে। তো যাই হোক, ভালোই হয়েছে, ফার্স্টবারের মতো ট্রাই করেছি। যেহেতু রাতের বেলা তৈরি করেছি, এজন্য কিন্তু আপনাদের সাথে সেরকমভাবে শেয়ার করা হয়নি। তবে ইচ্ছে আছে যদি কখনো পরবর্তীতে ট্রাই করি, তবে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো হালকা নাস্তা করে এবার কিচেনে চলে এসেছি, দুপুরে রান্নার জিনিসগুলো গুছগাছ করে নিব। আসলে সকাল সকালই যদি সব গুছগাছ করা হয় তাহলে কিন্তু দুপুরে রান্নাটা করতে অত বেশি সময় লাগে না, সব কিছুই গোছানো থাকে, জাস্ট রান্নাটা চাপিয়ে দিলেই হয়। তো শাকটা ভালোভাবে ধুয়ে নিয়েছি বেশ কয়েকবারে, আর এবারে হচ্ছে চিকেনটা ভিজিয়ে নিচ্ছি। দুপুরে শাক আর হচ্ছে চিকেনটা ভুনা করব, এরকমই ছিল প্ল্যানটা। আসলে আল্লাহ তাআলা কখন কার রিজিক কোথায় রেখেছেন তা কিন্তু আমরা আগে থেকে জানি না। আর যখন যেখানে যার রিজিকটা রেখেছেন, কোনো না কোনোভাবে সেখানে কিন্তু যেতেই হবে। তো সেরকমই একটা দিন ছিল আজকে। এই যে চা খাওয়ার মুহূর্তটা দেখছেন, এর আগ পর্যন্ত কিন্তু সারাদিনের প্ল্যানিংটা ছিল একরকম, আর চায়ের কাপটা কিন্তু প্ল্যানিংটা বদলে করে দিয়েছে আর একরকম। কেন বললাম চায়ের কাপের কথা? আসলে নাস্তা তো করেছি, তো নাস্তার পর চা নিয়ে সোহার বাবা আর আমি যখন বসে কথা বলছিলাম, তখন কিন্তু হুট করেই প্ল্যানিং যে চলো কোথাও থেকে ঘুরে আসা যাক। আর আমরা যেহেতু মা মেয়ে ঘোরার নামে উড়ে চলি, সেজন্য কিন্তু তার আবদারটা ফেলতে পারিনি। আর তারা কিন্তু অলরেডি প্ল্যানিং করে তারপরেই আমাকে বলেছে। তো তারা হচ্ছে সাফারি পার্ক যাবে ঠিক করেছে, আর আমাদের বাসা থেকে যেহেতু সাফারি পার্কের দূরত্বটা বেশ অনেকটা, তো এজন্য কিন্তু ভাবছিলাম যাব কি যাব না, বের হব কি হব না। আসলে বেলা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে, 10টার মতো বাজে। তো এখন রেডি হয়ে বের হতে হতে কিন্তু আরও বেশ অনেকটা সময় লেগে যাবে। আর এজন্যই কিন্তু শুরুর দিকে একটু কনফিউশনে ছিলাম, বাট তারপর মনে হলো না, সুযোগটা মোটেই হাতছাড়া করা যাবে না। তো এখন হচ্ছে রান্নাবান্না করব, কিচেনে চলে এসেছি। আমরা মেয়েরা যেখানেই যাই না কেন, ঘুরতে যাই বা বাসায় থাকি, রান্নাবান্না তো আমাদের পিছুই ছাড়বে না, সেটা তো করতেই হবে। তো এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিচ্ছি, আর মেনুটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। প্রথমে ভেবেছিলাম শাক রান্না করব আর চিকেনটা ভুনা করব, বাট সোহার বাবা বুদ্ধি দিল এখন যদি আলাদা আলাদাভাবে ভাত তরকারি রান্না করতে যাও তাহলে অনেকটা সময় লেগে যাবে, তার চেয়ে বরং চিকেনটা দিয়ে একসাথে মিশিয়ে বিরিয়ানি করে ফেলো।
এতে করে দেখা যাবে আমাদের লাঞ্চটাও হয়ে যাবে। তো তার বুদ্ধিটা কিন্তু মন্দ লাগলো না। তো তার বুদ্ধি অনুযায়ী হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে তারপর বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। তো ওদিকে হচ্ছে চিকেনটা কষাতে বসিয়ে দিয়েছি আর এই সাইডে চালটাও মেপে নিচ্ছি। একদমই অল্প পরিমাণে রান্না করব, ফ্রিজে অলরেডি ভাত তরকারি আছে, সেগুলাও গরম করে রেখে যাব আর কিছুটা বিরিয়ানিও রান্না করে রেখে যাব। আসলে আমি যেখানেই যাই না কেন বাসায় তো মা বাবা থাকে, তাদের জন্য কিন্তু রান্না করে রেখে তারপরে বের হতে হয়। অনেক সুন্দর, অনেক কিউট। এখানে সাজিয়ে রাখছি। ওকে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। ওয়েলকাম। যদি কখনো প্ল্যানিং হয় যে ভোরের দিকে বের হব তাহলে কিন্তু রাতেই রান্না করে রাখতে হয়। আসলে আমরা যেখানেই যাই না কেন তারা যেহেতু বাসায় থাকে, তো তাদের জন্যও কিন্তু চিন্তা ভাবনাটা করতে হয়। ওদিকে চিকেনটা কষানো হচ্ছে আর পোলার চালটা ধুয়ে পানি ঝরাতে রেখে এবারে মামে চলে এসেছি রেডি হয়ে নিতে। তো এখানে হচ্ছে আমার ড্রেসটা বের করে নিয়েছি আর এই সাইডে সোহার ড্রেসটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম। আসলে বাচ্চা মানুষ পিঙ্ক কালারটা একটু বেশি পছন্দ করে। তো আমি যেহেতু হোয়াইট কালারের একটা হেজাব নিয়েছি, তো তার সাথে ম্যাচ করে বললাম হোয়াইটটাই পরতে। আর এদিকে চিকেনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে পানি ঝরানো চালগুলো অ্যাড করে দিচ্ছি। খুবই তাড়াহুড়ার মাঝে ছিলাম, দেখেই হয়তো বুঝতে পারছেন আসলে একদিকে রেডি হচ্ছি আর একদিকে কিন্তু রান্না চুলায়, তো সব মিলিয়ে তালগোল পাকিয়ে যাচ্ছিল। আর আমাদের না বেশিরভাগ সময় এমনটাই হয়, দেখা যায় কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই কিন্তু হুটহাট বের হয়ে পড়ি। আজও কিন্তু একদমই সাডেনলি বের হওয়া, আসলে আগে থেকে কিন্তু কোনো প্ল্যানই ছিল না, হুট করেই মনে হলো বের হই আর অমনি আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি। তো এই যে এখানে হচ্ছে বিরিয়ানির চালটা ভালোভাবে তেলের মাঝে ভেজে নিয়ে এরপর কিন্তু আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি আর এবারে এটা হতে হতে বাদবাকি রেডিটুকু হয়ে নিব। আর এই তো আমাদের রেডি হওয়া শেষ আর এদিকে বিরিয়ানির রান্নাটাও কমপ্লিট। বিরিয়ানি রান্নার কিন্তু আরেকটা উদ্দেশ্য ছিল, আসলে যেহেতু বাইরে যাচ্ছি আর সাথে ছোট বাচ্চা রয়েছে, তো ওকে নিয়ে বাহিরে গেলে দেখা যায় কি খাওয়া দাওয়ার একটা চিন্তা থাকে মাথায়, ঠিক টাইম মতো খাবার পাবো কি পাবো না, নতুন একটা জায়গায় যাচ্ছি বা সেখানে গিয়ে সে খাওয়া দাওয়াটা ঠিক মতো করবে কিনা। তো এজন্যই কিন্তু যেখানেই যাই চেষ্টা করি সময় থাকলে কিছু একটা তৈরি করে নিয়ে যাওয়ার। তো আজও কিন্তু খাবারটা প্যাক করে নিয়ে যাচ্ছি আর এখানে বিরিয়ানির পাশাপাশি সোহার বাবা হচ্ছে পেঁপের একটা স্মুদি তৈরি করেছে। তো সব কিছু গোছগাছ করে রওনা হয়েছি আর এই যে শুরুতেই দেখতে পাচ্ছেন বাসা থেকে বের হয়ে মেন রোডে উঠবো, ঠিক তখনই দেখতে পেলাম বিশাল একটা জ্যাম। তো এই তো আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি, তবে দুর্ভাগ্যবশত আমরা কিন্তু পার্কটা খোলা পাইনি। এত দূর জার্নি করে আসার পর মনটা তো একটু খারাপই হবে বলেন। আসলে আমাদের বাসা থেকে কিন্তু পার্কটার দূরত্ব প্রায় 50 কিলোমিটারের মতো। গুগলে শো করছিল 2 ঘন্টার রাস্তা, বাট যেতে যেতে কিন্তু আরও অনেকটা সময় লেগেছে, যেহেতু জ্যাম ট্যাম ঠেলে তারপরই যেতে হয়েছে। আর আমরা কিন্তু গুগলে সার্চ করেই গিয়েছিলাম, তবে পার্কটা যে টেম্পোরারি কিছুদিনের জন্য বন্ধ আছে সেটা কিন্তু গুগলে শো করেনি। আন্দোলনের পর থেকেই নাকি পার্কটা বন্ধ। তো কি আর করার, ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। আর এখন কিন্তু কোনো উপায়ন্তর না পেয়ে আমরা পার্কের বাইরেই একটা মাঠে বসে পড়েছি।
আসলে শরীরটা প্রচুর ক্লান্ত লাগছিল যেহেতু এতটা পথ জার্নি করে যাওয়া হয়েছে আর দুপুরও গড়িয়ে যাচ্ছে, তো ভাবলাম এখানে বসে লাঞ্চটা সেরে ফেলি। আর এমন একটা জায়গায় গিয়েছি ভাই, আসলে পার্কটা বন্ধ দেখে কিনা জানি না, আশেপাশে কিন্তু কোনো দোকানপাটই ছিল না। যদিও দুই একটা ছোটখাটো দোকান ছিল, তবে সেগুলাও কিন্তু বন্ধ ছিল। কি কি খাবার আছে বলো? বিরিয়ানি, 7 আপ, পানি আর তো সেই মুহূর্তটায় মনে হয়েছিল যে খাবারটা নিয়ে এসে খুবই ভালো কাজ করেছি, না হলে আমার মেয়েটাকে কিন্তু ক্ষুধায় কষ্ট করতে হতো। দেখতেই পাচ্ছেন তার কতটা ক্ষুধা লেগেছে। আসতে আসতেই বলছিল যে মাম্মি ক্ষুধা লেগেছে। আসলে সকালে যেহেতু অতটা ভারী নাস্তা করা হয়নি। আর আমার কাছ দেখে কেউ হাসবেন না প্লিজ। আসলে দেখতেই তো পেয়েছেন সকালে কতটা তাড়াহুড়ার মাঝে ছিলাম। তখন যদি শসা ছিলে আবার সালাদ করতে যেতাম তাহলে কিন্তু অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যেত। তো এজন্যই কিন্তু আস্ত শসা পেঁয়াজ এগুলা নিয়ে এসেছিলাম আর এখন রিল্যাক্সে বসে ছিলে নিচ্ছি। আশেপাশের পরিবেশটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বেশ ছায়া ঘেরা একটা প্লেস। ভিতরে ঢুকতে পারলে আরেকটু ভালো লাগতো, তবে বাইরেও মন্দ লাগেনি। বেশ অনেকটা সময় কিন্তু এখানে বসেছিলাম, ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল। ব্যাপারটা হয়েছে আঙুর ফল টকের মতো আর কি। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়াও শেষ। আর খাওয়া দাওয়ার পর দেখতে পেলাম টুকিটাকি কিছু দোকান আস্তে আস্তে খুলছে। গেটের বাহিরে ছোটখাটো কিছু টঙের মতো দোকান ছিল, যেখানে শোপিস বাচ্চাদের খেলনা এগুলা ছিল। পিস্তল আমি ছোট ছিলাম তখন এটা আমার অনেক পছন্দ ছিল। তেমন কিছু এখান থেকে কেনা হয়নি। আর এদিকে দেখেন কিউট কিউট কিছু বাস্কেট, এগুলা যেহেতু অনেক বেশি কালারফুল এজন্যই আর নেওয়া হয়নি। তো শেষমেশ আমরা কিন্তু সাফারি পার্ক ভ্রমণ শেষে বিদায় নিচ্ছি। আসলে দেখতে পারি আর না পারি, গেটের বাহির থেকে ঘুরে এসেছি, এটাই এখন সান্ত্বনার বিষয়। সেখান থেকে ফেরার পথে মনে হলো আরেকটা জায়গায় যাওয়া যাক। তো আমরা হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের স্মৃতিবিজড়িত নুহাশপল্লীতে যাচ্ছি। নুহাশপল্লীর দূরত্ব ওখান থেকে খুব বেশি দূরে নয়, 10 কিলোমিটারের মতো। এগুলি কি বাবা? ভেড়া? এখানে তো ব্ল্যাক শিপ নেই, ব্ল্যাক শিপ এগুলা হচ্ছে সব হোয়াইট কালারের শিপ। হ্যাপি বানিউল। ইয়েস স্যার, ইয়েস স্যার, 3 ব্যাগস ফুল। তো আমরা হচ্ছে ইতিমধ্যে সেখানে পৌঁছেও গিয়েছি। আর এবারে হচ্ছে বাইকটাকে পার্ক করে রেখে ভিতরে ঢোকার পালা। গেটের বাইরেই দেখতে পেলাম একদমই অর্গানিক কিছু ফ্রুটস নিয়ে বসেছে, ফ্রেশ লাগছিল দেখতে। আর এই সাইডটাতে হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের সমাধিটা রয়েছে। তো প্রথমেই হচ্ছে গেটে ঢুকতে হাতের সাইডে টিকিট কাউন্টারটা রয়েছে, ওখান থেকে টিকিট সংগ্রহ করে তারপরে কিন্তু ভিতরে ঢুকতে হয়। আর ওখানে ঢোকার টিকিটের মূল্যটা হচ্ছে 200 টাকা, যদিও সেটা আমার কাছে একটু বেশিই মনে হয়েছে। তো যাই হোক, সেখানে ঘোরাঘুরির পর এবারে হচ্ছে গেটের বাইরে কিছু দোকান রয়েছে, সেখান থেকে টুকিটাকি কিছু কেনাকাটার পালা। আসলে শুরুতেই এখানে এসে কিন্তু চোখ আটকে গিয়েছিল, তো পরে মনে হলো ভেতর থেকে আগে ঘুরে এসে তারপরই এগুলো দেখা যাক। প্রতিটা জিনিস এত বেশি সুন্দর, আমার মাথা তো গোল গোল করে ঘুরতে শুরু করেছিল। কোনটা রেখে কোনটা নিব সবই ভালো লাগছিল দেখতে। তো এখান থেকে টুকিটাকি কিছু নেওয়া হয়েছে, সেগুলা পরবর্তীতে বাসায় গিয়ে শেয়ার করব। সাপের বাক্স। তো যাই হোক, আমার ভিডিওটির মাঝে যদি আপনাদের ভালো লাগা বা মন্দ লাগা থেকে থাকে তাহলে কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আর ভিডিওটির কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটিকে পৌঁছে দিতে পারবে আর অসংখ্য মানুষের কাছে। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আজকের মতো কিন্তু আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ। আপনাদের কাছে থেকেও বিদায় চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।